আজকে মহিলা মহলে আমরা সঙ্গে পেয়ে গিয়েছি গবেষক লেখিকা ডক্টর মৌ চক্রবর্তীকে। নমস্কার দিদি। নমস্কার। আমাদের স্টুডিওতে আপনাকে জানাই স্বাগত। যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে রবীন্দ্রনাথ ঠাকুরের রচনায় নারীদের অবস্থান। রচনা বলতে তো আমরা অনেক কিছুই বুঝি, যেমন কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ, সেই রকম নাটকও তো একটি রচনা। রবীন্দ্রনাথ ঠাকুরের রচনায় নারীর অবস্থান। দেখো, বিষয়টা যদি সামগ্রিকভাবে রচনা ধরে নেওয়া যায় তাহলে আলোচনা করতে সুবিধা হয়। যখন কোনো বিষয়ের নাট্যরূপ দেওয়া হয় তখনই সেটা মঞ্চে চলে আসে। তো রবীন্দ্রনাথের আমরা যদি দেখি যে কবিতা, গল্প, উপন্যাস, এমনকি ছোট ছোট অংশ চিঠির সংলাপ করে সেটাকে আমরা নাট্যরূপ দিয়েছি, সেটা খুব মজার বিষয়। কিন্তু এই যে নারীর অবস্থান বললাম, নারীর অবস্থান বিষয়টা সেখানে মজার ছিল না, এটা একটা লড়াইয়ের বিষয় ছিল। নারীর অবস্থান বলতে একটু সরে আসি, 19 শতকের দিক থেকে শুরু করি, যখন থেকে রবীন্দ্রনাথকে আমরা দেখতে পাবো এবং যখন থেকে রবীন্দ্রনাথের সাহিত্য চর্চা শুরু হচ্ছে। প্রথম লিখে ফেললেন বাল্মীকি প্রতিভা। বাল্মীকি প্রতিভা নিয়ে আলোচনা করার নয়, আলোচনা করার হচ্ছে রবীন্দ্রনাথ এমন একটা পরিবেশে বড় হয়ে উঠেছিলেন যেইখানে উনি দেখতে পেয়েছিলেন যে নারী এবং পুরুষ উভয় সমান শিক্ষা লাভ করছে। সামগ্রিকভাবে 19 শতকের বাংলার যে জগৎটা ছিল, যেখানে মেয়েদেরকে প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে যেতে হতো, পর্দানুসীন থাকতে হতো, সে কিন্তু কুলীন কন্যাদের কথাই বলা হচ্ছে। যেখানে পড়াশুনোর চল ছিল সেই সংস্কৃতিটার কথাই বলা হচ্ছে। আমরা কিন্তু দেখতে পাই কুলীনদের মেয়েদের বেশি কষ্ট ছিল। সেই সময় পুরোটাই মানে আমাদের সমাজে তো মেয়েদের অবস্থা একেবারেই অন্দরমহলে ছিল। রবীন্দ্রনাথের অন্দরের মেয়েরা কিন্তু অনেকটা শিক্ষিত, অনেকটা এগিয়ে ছিল। হ্যাঁ, সেটা বলা যেতে পারে, কিন্তু তখন তো এই রবীন্দ্রনাথ সেই রবীন্দ্রনাথ নয়। যখন রবীন্দ্রনাথ লিখতে শুরু করছেন তখন তো কিশোর। আমরা প্রথম রবীন্দ্রনাথের যে নাটক আমরা পাবো অভিনয়, মানে আমি সাহিত্য থেকে সরে আসছি, যেখানে মেয়েদের বেশি করে লড়াই করতে হয়েছে, সেই জায়গাটা ধরছি। এখানে একটু বলে নিই, একটা সূচনা যখন করলামই, যে সাহিত্যতে তো মেয়েদের লড়াই থাকে, সেটা ঘরে বসে নির্ভীত চর্চা, কবিতা, গল্প, উপন্যাস লিখে ফেলা যায়। কিন্তু যখন মঞ্চে কাজ করতে যায় না, তখন তো সেটা নির্ভীত চর্চা থাকে না, তাকে চৌকাঠের বাইরে বেরোতে হয়। 19 শতকের সমাজ বা 20 শতকের সমাজে তো সেই অবস্থানটা ছিল না। ভদ্রকন্যারা তারা তো সূর্যের আলো দেখতে পেত না, তাদের পালকি করে চুবিয়ে আনা হতো গঙ্গা স্নানে। ঠিক আছে, পালকি করে চুবিয়ে আনা হতো, সেই পালকিটাও আবার বিভিন্ন কাপড়ের পরতে মোড়া থাকতো। আমরা জানি মানে রঙ্গমঞ্চে তাদের যাওয়াটা মানে বিশাল বড় অন্যায়, অপরাধ। যারা রঙ্গমঞ্চে কাজ করেছিল তাদের অবস্থানটা আবার তাদেরকে সমাজের আঙ্গিকে বলা হতো মন্দমে। এই কথা, যে শব্দটা যে আমি ব্যবহার করলাম, এটা কিন্তু তৎকালীন পত্রপত্রিকায় খুব ব্যবহার করা হতো, মন্দমেয়ে। আচ্ছা, মন্দমেয়েরাই হচ্ছে মঞ্চে কাজ করতে আসছে। এই জায়গা থেকে যদি আমরা আলোচনাটা ধরি তাহলে সুবিধা হবে। আমরা যদি দেখি ভদ্রবাড়ির মেয়েরা তারাও কি সত্যি পড়াশোনার সুযোগ পাচ্ছে? তাহলে বাল্যবিবাহ হচ্ছে কেন? তাহলে চন্দ্রমুখী বসু আর কাদম্বরী বসুকে বিয়ে পাশ করার জন্য ওই নাম দুটোকে বারবার উদাহরণ হিসেবে ব্যবহার করা হচ্ছে কেন? আমরা তখনই তো কোনো কিছু উদাহরণ হিসেবে নিই যখন সেটা কম থাকে, ওটাকে প্রচার করি। তো বিয়ে পাশ করতে 1981 সাল লেগে গেল। সেই সময় তো রবীন্দ্রনাথ হচ্ছেন কিশোর, কিশোর থেকে ধীরে ধীরে যুবক হবেন। রবীন্দ্রনাথ কলম চালাচ্ছেন, কলমে একটা একটা করে সাহিত্য আসছে। আমি মেয়েদের অবস্থান বোঝানোর জন্য ওই সাহিত্যের জায়গা থেকে সরে এসে একদম নাটকের জায়গাটা ধরছি। যেই নাটক আমরা দেখতে পাচ্ছি পেশাদার রঙ্গালয়ে বা সাধারণ রঙ্গালয়ে আসছে, সেখানে কিন্তু রবীন্দ্রনাথের সাহিত্য রূপ পেয়েছে। কিন্তু আমরা প্রথম যখন দেখছি তখন দেখছি যে মেয়েরা লড়াই করছে ওই মঞ্চে আসার জন্য। আমরা কিন্তু জানি আমাদের এখানে কিন্তু মেয়েদের অভিনয় করাটা খুব বড় ব্যাপার নয়। আমরা যদি দেখি তখন যাত্রাপালা চলছে, তরজা গান, তামাশা, খেমটা খেউর, কবি গান, কবির লড়াই, এগুলো কিন্তু চলছে। বাংলায় কিন্তু চলতো। বিচিত্র নামের বিচিত্র শিল্পীরা ছিলেন তখন, নামি নামি শিল্পীরা ছিলেন। সেরম করেই যখন মঞ্চে শিল্পীদেরকে নিয়ে আসা হলো, ওরা বেছে বেছে নিয়ে এলো শিল্পীদেরকে। এলোকেশী, গোলাপ সুন্দরী যে অসম্ভব ভালো কীর্তন গায়, মুজরো গাইতে পারে। এলোকেশী হচ্ছে যাত্রার শিল্পী, সে গান গাইতে পারে, নাচ করতে পারে। এবং এই বিষয়টা কেন করলো? কারণ মাইকেল মধুসূদন, তখন তিনি অবশ্য নেই, কিন্তু তিনি এই জিকিরটা তুলেছিলেন
যে ছোকরা অভিনেতা দিয়ে হবে না, ছোকরা অভিনেতাদের গলা মেয়েদের মতো পেলব নয়। এই যে আমরা দুজন মেয়ে কথা বলছি, এর যে কণ্ঠস্বর, এটা তো ছেলেদের সেখানে পাওয়া যাচ্ছে না, যদি তারা কিশোর হোক। তো বললেন যে এটা হচ্ছে না। থিয়েটার আসছে অনুকরণ করে, কিন্তু যাত্রাপালার আদলটা রাখতে হচ্ছে তাদেরকে। কেন? এক তো অভিনেতা পাচ্ছে না, মানে যারা শিল্পী কাজ করবে। দুই হচ্ছে যারা দর্শক তাদেরকেও পাচ্ছে না, কারণ বাংলার রঙ্গমঞ্চ তখনও তো পরিচিত নয়। ওটা ভাবছে ইংরেজদের ব্যাপার একটা, ওটা একটা বিদেশি আনা। তারা এখনো যাত্রাপালাই দেখছে, যেখানে পালা গান থাকতো সেখানে অভিনয় করতো। আমরা এখান থেকে একটু আবার সরে আসি, এসে মঞ্চের দিকে যে মেয়েরা এলো তাদেরকে ওখান থেকেই নিয়ে আসা হলো, নিয়ে এসে তাদেরকে অভিনয় দেখানো হলো। অভিনয় তারা করতে পারলো, কারণ তারা তো ছোট থেকে এই অভিনয় করেই অভ্যস্ত। কিন্তু তারা অপারিবারিক জায়গার নারী, শিল্প নারী, মানে তাদেরকে কিন্তু সেই সময় সমাজে সম্মানও করতো না, দেওয়া হতো না। সেইখানেই তো লড়াইটা, সেখান থেকেই আজকের আলোচনাটা, ওটাই হচ্ছে আমাদের ফোকাস পয়েন্ট বলা যায়, নারীদের অবস্থান। ওরা যে নারী হয়ে উঠছে সেটাই প্রমাণ করব আমরা আলোচনায়, সেটাই তুলে নিয়ে আসব। এবার ওই যে মেয়েরা এলেন শিল্প নারীরা কাজ করতে, ওদের আমরা দেখতে পাচ্ছি ওরা একসময় মাইনে দাবি 3 থেকে 4 টাকা মাইনে পাচ্ছেন, এবং বলছেন যে আমি যে আমার যাত্রার কেরিয়ার ছেড়ে আসবো, তারা বলছেন বাবুদেরকে আমরা এখানে কত পাবো। একটা বিষয় তাদেরকে শেখানো হলো, বোঝানো হলো, যেহেতু থিয়েটারে মেয়ে দরকার, যে তোমরা এখানে ভদ্রলোকেদের সঙ্গে অভিনয় করতে পারবে। ভদ্রলোক বলতে কারা? গিরিশ ঘোষ, অর্ধেন্দু শেখর মুস্তাফি, ঠিক আছে, এরা আসছেন। হ্যাঁ, একদম। সেটা বলতে প্রথম থিয়েটার মানে আমরা এদের নামই পাই। তো বলছে তুমি এদের সঙ্গে অভিনয় করতে পারবে, না হলে তোমাদের কি জীবন ছিল, তোমাদের অভিনয় কে দেখতো? তো ওরা এই লোভটা স্বীকার করে নিল, কারণ সবাই তো উত্তরণের দিকে যেতে চায়। ওরাও চাইলেন, ওরা স্বীকার করলেন, ওরা এই চ্যালেঞ্জ নিলেন, নিয়ে ওরা থিয়েটারে এলেন, যেটাকে নাটক বলা হলো, রঙ্গমঞ্চ বলা হলো। এমন হলো যে গোলাপ সুন্দরী একসময় থিয়েটারের ম্যানেজার হয়ে গেলেন, নিজে থিয়েটার চালালেন, ভ্রাম্যমাণ থিয়েটারে শিক্ষা দিলেন। আমরা এদের কথা বলছি না, আমরা আজকে বলছি এরা রবীন্দ্রনাথের নাটক থেকে কি রসদ পেলেন, এদের অবস্থানটা কোথায় রবীন্দ্রনাথ তুলে ধরলেন। এতজন নাটক লিখে গেছেন, আমরা গিরিশ ঘোষ থেকে শুরু করে, আমরা আরো অনেক, অপরেশ চন্দ্র রায় থেকে শুরু করে, আমরা শিশির বাহাদুরী পর্যন্ত আরো 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 যাবো, মন্মথ রায়, বিজন ভট্টাচার্য পর্যন্ত, আমরা যত দেখব, আজকে মনোজ মিত্র পর্যন্ত যে ধারা, বাদল সরকার পর্যন্ত যে ধারা, যত দূর আমরা যাব, আমরা সবেতে দেখব যে নারী চরিত্র থাকবেই। কারণ আমরা সংস্কৃত সাহিত্য থেকেও দেখতে পাচ্ছি, আমাদের দেশে তো এই ধারাটা নতুন নয় যে মেয়েরা অভিনয় করছে। একদম তাই। সেই জায়গায় আমরা যদি মেয়েদেরকে দেখতে পাচ্ছি, তাহলে এই সময় কি অসুবিধা হচ্ছিল? এই সময় অসুবিধা হচ্ছিল অন্যান্য জায়গায়। কেন? সমাজ এমন একটা ভাগে ভাগ করেছিল, তারা মেয়েদেরকে পড়াশোনা করালেও আমরা দেখেছি বড় হয়ে না ভাই বোন একত্রে মুখোমুখি হতো না। আমরা এরকম রেফারেন্স পাচ্ছি। তো সেই জায়গা থেকে মেয়েরা মঞ্চে দাঁড়িয়ে অভিনয় করবে, এটা তো ভাবাই যায় না। এই যে আমরা দেখতে পাচ্ছি রবীন্দ্রনাথ লিখছেন, প্রথম নাটক ছিল বাল্মীকির প্রতিভা, ওখানে অতগুলো নারী চরিত্র দিলেন কেন? উনি তো দিয়েছিলেন বাড়ির মেয়েদের অভিনয় করার জন্য। তাহলে ওরা ওই জায়গায় সহযোগিতাটা করছেন যে মেয়েরা অভিনয় করুক, ওরা একটা উদাহরণ স্থাপন করছেন। ঠিক যেমন এদিকে কাদম্বরী বসু এরা করছেন। ভদ্র কন্যা যাদেরকে বলা হচ্ছে, তাদের লড়াইটা কিন্তু এদের থেকে কিছু কম নয়। তারা মঞ্চে কাজটা করতে পারছেন না। যারা মঞ্চে কাজ করছেন তারা তো ওই পরিবারের জায়গাটাও পাচ্ছেন না, কারণ তারা তো মায়ের সন্তান, মাতৃজাতিকা, মা থেকে মাতে হচ্ছে, ওদের তো পিতৃ পরিচয়টা থাকছে না। ওরা ওই মাতৃজাতিকা হয়ে ওরা শিক্ষালয়ে গিয়ে শিক্ষা গ্রহণ করতে অনেক সময়তেই পারছে না, আর্থিক কারণে প্রথমেই চলে যেতে হচ্ছে নাচ গান ইত্যাদি শিখতে। আমরা দেখতে পাচ্ছি জোড়াসাঁকো থেকে খুব কাছেই চিতপুর, যেখানে এদের অবস্থান, এদের বাড়ি ঘর দুয়ার। আমরা দেখবো মঞ্চগুলো কিন্তু খুব কাছাকাছি গড়ে উঠছে। আমরা যদি ভৌগোলিক অবস্থানটা দেখি, দেখবো মঞ্চগুলো খুব কাছাকাছি গড়ে উঠছে। সেই সময় মানে যে নাট্যশালাগুলো হচ্ছিল, সব জমিদার বাড়িতে যে নাট্যশালাগুলো, সেগুলো কিন্তু পরপর কাছাকাছি সমস্ত হচ্ছে। হ্যাঁ, জমিদার বাড়ির নাট্যশালার অবস্থানটা বলতে গেলে অন্য কথা বলতে হয়। নাট্যশালা কিন্তু ওই পারিবারিক অবস্থানের মধ্যে হচ্ছিল না, ঠাকুর বাড়িটা ব্যতিক্রম। ঠাকুর বাড়ির উঠোনেই নাটক হতো। অন্যান্য বাড়িতে যে নাটক হতো সেখানে যেহেতু এই ধরনের এই যে কুলশীল যে শিল্প নারীদের নিয়ে যাওয়া হতো, সেজন্য সেটা কিন্তু তাদের অঙ্গনে হতো না। তারা তাদের বাগান বাড়িতে নাট্যশালা খুলেছিল। মানে নিজেদের ওই বাড়িতে তাদের কোনো গৃহস্থ যে বাড়ি ছিল সেখানে হতো না, তারা বাগান বাড়িতে নাট্যশালা খুলেছিল। দেখবে এই জন্য বেলগাছিয়া নাট্যশালা, বেলগাছিয়া বাগান বাড়িতে, অমুক নাট্যশালা, অমুক নাট্যশালা, যেটা একদম সব বাগান বাড়িতে, যেগুলি পরে
আমরা ইতিহাসে পাচ্ছি, সেটা কিন্তু তাদের গৃহস্থ বাড়ি বা বসত বাড়ি থেকে অনেক দূরে, একদম আলাদা পাড়া। মানে কোথাও কি সেই মেয়েদেরকে সম্মান দিত না বলেই আর কি তাদেরকে ঘরের যে দ্বারে যে প্রবেশ করা সেটা হতো না। তুমি তাই, মানে যেখানে বাড়ির মেয়েরা বেরোতে পারছে না, তাদের গঙ্গা স্নানে যেতে গেলে পালকি করে চুবিয়ে আনা হচ্ছে, সেখানে কিভাবে ভাবা যায় যে একটা মেয়ে পুরুষের সঙ্গে দাঁড়িয়ে অভিনয় করবে? 19 শতকে এটা তো ভাবাই যেত না, তখন তো সতীদাহ চালু রয়েছে, এটা বুঝতে হবে। তখনও রামমোহন রায় বিদ্যাসাগর লড়াই করছেন, রামমোহন রায়ের লড়াই আমরা ভুলে গেলে চলবে না। বিদ্যাসাগরকে বিবাহ আইন চালু করতে 19 শতকে প্রায় মার পর্যন্ত খেতে হয়েছে, 20 শতকে এসে সই পাচ্ছেন না। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে কিন্তু থিয়েটার, এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে গোলাপ সুন্দরী, এলোকেশী, বিনোদিনী, তিনকড়িদাসী থেকে শুরু করে আমরা পরে কুসুম কুমারী, ক্ষেত্রমণি, গঙ্গাবাই সবার কথা আলোচনা করব, এরা সবাই কিন্তু ওই জায়গায় দাঁড়িয়ে করছেন। তাদেরকে বিকৃত স্বরে উচ্চারণ করা হচ্ছে, বলছে সাম অফ দ্য প্রস্টিটিউট আর ট্রাইং টু রিসিভ এডুকেশন। তো আমরা যদি এখান থেকে এডুকেশন শব্দটা তুলে নিই, তাহলে আমরা বুঝবো না যে নিজেরাই নিজেদের উত্তর দিয়ে দিচ্ছে ওরা। এডুকেশন নিতেই তো এসেছে, থিয়েটারে তো শিক্ষা হয়, থিয়েটারে তো শিক্ষা লাভ হয়। এই প্রেক্ষাপটটা রবীন্দ্রনাথ পেয়েছেন। রবীন্দ্রনাথের যেটা সুবিধা হলো, 19 শতকে যে সময়টা উনি জন্মালেন তার আগে জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর থিয়েটার লিখে ফেলেছেন, তখন তার পালাগুলো অভিনয় হচ্ছে, যাত্রাপালা চলছে। রবীন্দ্রনাথ এই সময় থিয়েটার লিখলেন। রবীন্দ্রনাথ যখন থিয়েটার লিখছেন তখন কিন্তু নারী চরিত্র রাখছেন, তার মানে উনি ওই বয়স থেকেই বুঝতে পারছেন যে এগুলো অভিনয় হবে। উনি কি শুধু ভাবলেন ঠাকুরবাড়ির অঙ্গনেই এর অভিনয় হবে? নিশ্চয়ই সেটা ভাবেননি, তাহলে এত চরিত্র, এত রকমের চরিত্র রাখতেন না। তো বিভিন্ন রকমের চরিত্র উনি রাখলেন। এইটা হচ্ছে নারীর অবস্থান বলতে এই জায়গাটা ধরতে চাওয়া হচ্ছে যে রবীন্দ্রনাথ নাটকে ধরলেন। নাটকটা তো খুব কঠিন, ওটা তো অভিনয় করতে হবে, আমরা বুঝেই গেলাম। শব্দ লাগবে, আলো লাগবে, আসন ব্যবস্থা করে দেবে, ঘরটা পরিষ্কার করে দেবে, পোশাক পরিয়ে দেবে, মেকআপ করিয়ে দেবে। এতজন মানুষ, এই কাজগুলো মেয়েরা জানেন না। এই কাজগুলো তখনকার দিনে গৃহস্থ জাতিকারা জানেন না, এটা তো পুরুষরাই জানে। তাহলে পুরুষদের সাহায্য তো নিতেই হবে, অথচ এখানে না কচু সমাজ। তাহলে বোঝাই যাচ্ছে কঠিন জায়গাটা কোথায় ছিল। সেখানে তুমি যতক্ষণ ওই স্ক্রিপ্টে লিখে ফেললে নাটক, যতক্ষণ ওটা রইলো ততক্ষণ পর্যন্ত ঠিক আছে, কিন্তু সেটা তো মঞ্চায়ন হচ্ছে না। মঞ্চায়ন না হলে তো ওই থিয়েটারিটা হচ্ছে না, যে থিয়েটারি নিয়ে আমরা আলোচনা করি। এই জায়গা থেকে রবীন্দ্রনাথের হচ্ছে ভূমিকা। রবীন্দ্রনাথ প্রত্যেকটা চরিত্র উনি রাখলেন, নারী চরিত্র বলিষ্ঠ চরিত্র। কোথাও আমরা বলতে পারি যে তার লেখনীতে নারীদের কথা এলো, এবং তিনি কিন্তু নারীদের সেই সম্মান দেওয়া হচ্ছে তার লেখনীতে। হ্যাঁ, সম্মান তো দেওয়া হচ্ছে। যদি টেক্সট ধরে বলি, রবীন্দ্রনাথের নারীর অবস্থান বলতে গেলে টেক্সট ধরে যদি বলি, একটা ছোট নারী চরিত্র নয় কোথাও, সব জায়গাতে কিন্তু নাটকের প্রথম থেকে শেষ পর্যন্ত, গল্পের প্রথম থেকে শেষ পর্যন্ত আছে, উপন্যাসের প্রথম থেকে শেষ পর্যন্ত আছে। রবীন্দ্রনাথ মেয়েরা যখন অভিনয় করতে আসছে 1873 সাল, তখন রবীন্দ্রনাথের বয়স কত হবে? ওই 12-13 বছর। ওদের বাড়ির একটা টিকিট পাওয়া যায় সরকারি খাতায়, যেমন লেখা হতো না যে বাজার সরকার যে ছিল সে তো লিখতো কোথায় কত ব্যয় হলো। একটা জায়গায় লিখছে যে ঠাকুরবাড়ির খোকা বাবুরা সবাই হচ্ছে অমুক জায়গায় থিয়েটার দেখতে গেলেন। তারা কিন্তু থিয়েটার দেখতে গিয়েছিলেন। তার মানে বোঝা যায় ওই যে প্রথম রাতে যে অভিনয় হয়েছিল, ওই সাম অফ দ্য প্রস্টিটিউট আর ট্রাইং টু রিসিভ এডুকেশন, যেখানে তারা অভিনয় করলেন, ওই অভিনয়টা এরা দেখেছিলেন। কারণ কাছাকাছি তো পাড়াটা, কি করে তুমি ভূগোলটাকে অস্বীকার করবে? যেই বাড়িটা এত সংস্কৃতি প্রবণ, তারা তো এইটার মধ্যে থাকবেন। এবার আমরা রবীন্দ্রনাথের, আমরা দেখছি যে এই সময় নাট্যশালা হচ্ছে, রবীন্দ্রনাথ এই সময় কাজ করছেন। যখন রবীন্দ্রনাথের নাটক নিয়ে কাজ হচ্ছে, রবীন্দ্রনাথের তখন বয়স হচ্ছে 22 বছর। রবীন্দ্রনাথ প্রথম তার উপন্যাস দিচ্ছেন বউ ঠাকুরানীর হাট। আমরা দেখতে পাবো 1 বছর পর 1883-তে অভিনয় হচ্ছে, চুটিয়ে অভিনয় হচ্ছে। কত অভিনয় হয়েছে ওরা বলে যে 23, 24, 30 এরকম পরিসংখ্যান পাওয়া যায়। তখন তো এরকম ভাবে ইতিহাস সংরক্ষিত হতো না, কিন্তু আমরা যতটুকু পাই তাতে সে পরিসংখ্যান কিন্তু খারাপ কিছু নয়। বউ ঠাকুরানীর হাট হয়ে গেল। বউ ঠাকুরানীর হাটের পর আমরা দেখব ওর নামটা পাল্টে রাজা বসন্ত রায় করে দেওয়া হলো। আমি অভিনেত্রীদের নাম বলি, তখনকার দিনে শ্রেষ্ঠ অভিনেত্রীরা করেছিলেন। একজন ছিলেন হচ্ছে কাদম্বিনী, একজন ছিলেন ক্ষেত্রমণি। দুজনেই কিন্তু নাম করা অভিনেত্রী ছিলেন। রবীন্দ্রনাথের বয়স তখন 25 বছর। আমরা ধরে নিচ্ছি রবীন্দ্রনাথ সাধারণ রঙ্গালয়ের সঙ্গে যুক্ত হয়ে গেলেন। এরপর আমরা দেখব টানা রবীন্দ্রনাথের নাটক হচ্ছে। নাটক হওয়াটা বিষয় নয়, রবীন্দ্রনাথ যে সাহস করে লিখছেন, সেটাই। এই যে নাটকগুলি উনি লিখছেন, এটা তো উনি রঙ্গমঞ্চের কথা ভেবে লিখছেন, পৃথিবীর সাহিত্যের কথা ভেবে লিখছেন। ফলে
সেখানে তিনি নারীর অবস্থান নির্ণয় করে দিচ্ছেন। সে নাট্যগুণ কি রইল, সংলাপ কি রইল, সেটা অন্য কথা, বা তার অভিনয় কি করলেন সেইটা তো আমাদের দেখার বিষয় নয়। দেখার বিষয় হচ্ছে নারীদের অভিনয়ের সুযোগ দিচ্ছেন। সেখানে গান থাকছে, সংলাপ থাকছে, যথোচিত সম্মানোচিত সংলাপ থাকছে। আমরা বলি না যে পরোক্ষভাবে শিক্ষা লাভ হয়, এই সংলাপ বলতে বলতে বারবার তারা রিহার্সাল করতে করতে কোথাও কি তাদের মনে হচ্ছে না যে এই চরিত্রটা আমি হয়ে উঠি? অর্থাৎ অভিনেত্রীরা শিক্ষা পাচ্ছেন পরোক্ষভাবে হোক, রবীন্দ্র নাটক হোক, রবীন্দ্র রচনা থেকে তারা একটা শিক্ষা লাভ করছেন। কথা আমরা বলতেই পারি। অবশ্যই অবশ্যই একটা অবস্থান নির্ণয় হচ্ছে, তারা শিক্ষা লাভ করছেন, তাহলে তারা যে অবস্থানে ছিলেন সেখান থেকে উত্তরণ ঘটছে তাদের। রবীন্দ্র সাহিত্য সাহায্য করছে। এবং এখানে আমরা শুধু উপন্যাস ধরে আলোচনা করব বা গল্প ধরে আলোচনা করব এরকম নয়, আমরা দেখব রবীন্দ্রনাথের কবিতাও নাট্যরূপ পেয়েছে মঞ্চে। তো এই সাধারণ রঙ্গালয় যে নটি, তাদের একটু গল্প শুনবো। সাধারণ রঙ্গালয় নটিদের নানান রকমের গল্প আছে। যেমন রবীন্দ্রনাথের নাটকে যারা কাজ করেছেন, আমি তাদের দিয়েই বলি, তারা রবীন্দ্রনাথের প্রথম সংলাপ বলতে পারবেন কিনা এ নিয়ে সংশয় ছিল। অমৃতলাল বসু তারা বলেছিলেন যে এরা তো সেরকমভাবে প্রথাগত শিক্ষালাভ করেনি, এরা কি সব নাটকের কঠিন ডায়ালগ বলতে পারবে? নাটকের কঠিন ডায়ালগটা একটু বুঝিয়ে বলা দরকার। তখন সংস্কৃত সাহিত্য থেকে সরাসরি অনুবাদ করে নাটক করা হতো, মৌলিক নাটকের চলটা ছিল কম, নাট্যকার ছিলেন না। এদিক থেকেও রবীন্দ্রনাথের অবদান, যেখানে প্লটটাও তার নিজের। তো যে কথাটা আমরা বলছিলাম, তো রবীন্দ্র নাটকের অভিনয় হবে, সবাইকে রিহার্সাল করানো হচ্ছে। অমৃতলাল বসু প্রথমেই, ওরা তো না কুচু ছিলেন যে এরা পারবে না, এরা নর্মনটি, কিন্তু অমৃতলাল বসু যখন দেখলেন এদের অনুশীলন, এরা কিভাবে অনুশীলন করছে এটা নাটকের জন্য, তখন তিনি তার নিজের ওটা লিখেছিলেন আত্মজীবনীতে এত কথায়, যে আমি আমার কথা ফিরিয়ে নিচ্ছি, এদের মতো অনুশীলন প্রবণ, এদের মতো সিরিয়াস। বরং উনি বললেন যে পরবর্তী সময় আমরা দেখি যারা যারা থিয়েটার করতে আসছে তাদের দিয়েই কিছু হবে না, এরা তো খুব সিরিয়াস। আর এরা তো প্রমাণ করে দিলেন। গোলাপ সুন্দরী কিছুদিনের মধ্যে নাটক লিখে ফেললেন, যেটা নিয়ে এখনো বিতর্ক হয়, যেটা কি তার লেখা। তার লেখা না হোক, আমি ধরে নিচ্ছি তার লেখা নয়, কিন্তু প্রয়াস সেটা তো বড় কথা। গোলাপ সুন্দরী গায়িকা ছিলেন, তার ঠাকুরবাড়ির মানুষরা, গুণী মানুষরা ওড়না দিয়ে মুখ ঢেকে, কাপড় দিয়ে মুখ ঢেকে তার গান শুনতে আসতেন। তাহলে কোথাও কোথাও পরোক্ষভাবে হলেও কিন্তু তাকে কিন্তু সম্মান জানানো হয়েছিল। একদমই তাই। এবং রবীন্দ্রনাথ ঠাকুর সাধারণ রঙ্গালয়ে থিয়েটার দেখতে এসেছিলেন, সেগুলো সন্তারিক উল্লেখ করে আমরা পাই যে ওনার প্রথম যখন হলো নাটক তখন উনি ছিলেন না কলকাতায়, ফলে দেখতে আসতে পারেননি, কিন্তু এটা লম্বা সময় ধরে তো হয়েছে। যেমন 1886-তে যদি প্রথম নাটক হয়, 1893 পর্যন্ত ওই বউ ঠাকুরানীর হাট নাম পরিবর্তন করে রাজা বসন্ত রায় নামে অভিনয় হয়ে থেকেছে। আমরা এরকমভাবে বলতে পারি অন্যান্য যে নাটকগুলো হয়েছে, রাজারানী, সেটাও কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর দেখেছিলেন। রাজারানী এরপর রবীন্দ্রনাথ দিলেন, এমারেল্ডকে বললেন করো, ঠিক আছে। এবং সেই নাটক যখন হচ্ছে তখন সত্যেন্দ্রনাথ ঠাকুর পর্যন্ত এসেছিলেন দেখতে। মানে অভিনয়ে মেয়েদের স্থানটা কিন্তু অনেকটাই উচ্চ জায়গায় রয়েছে, কিন্তু সেটা প্রথমে স্বীকার করা হয়নি, কারণ তৎকালীন সময় তো মেয়েদের সম্মান এমনি দেওয়া হতো না। সেটা নাটক কেন বলবো, ঘরের মেয়েরাই বা কতটা সম্মান পেত, সেটাও তো একটা ভাবার বিষয়। তাই তো, যেমন আমরা এরকম মজার ছড়া শুনতাম না, যে এরা এবি পরে বিবি সেজে গড়ের মাঠে বগি চালাবে। এক সময় বলা হতো যে মেয়েরা পড়াশোনা শিখে ফেলছে বলে এরা কিন্তু হচ্ছে এদের মধ্যে দয়া মায়া এসব প্রবণতাগুলো চলে যাবে। কিন্তু আমরা দেখব সেই সময় যতগুলো থিয়েটার হল ছিল সবেতে কিন্তু রবীন্দ্রনাথের নাটক ঘুরে ফিরে হয়েছে। বেঙ্গলে হয়েছে, এমারেল্ডে হয়েছে, নতুন আর্ট থিয়েটার হয়েছিল নাম পাল্টে, এমনকি গ্রেট ন্যাশনাল শুরুই হয়েছিল রবীন্দ্রনাথের নাটক দিয়ে। তো আমরা এই পরিক্রমাটার মধ্যে দিয়ে যাচ্ছি, যেখানে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে রবীন্দ্রনাথের একটা অবস্থান তৈরি করে দেওয়ার প্রবণতা রয়েছে। উনি ওনার টেক্সট দিয়ে সাহায্য করছেন, প্লট দিয়ে সাহায্য করছেন, যে এমন একটা অবস্থান সূচিত করে দিচ্ছেন যেখানে কিন্তু নারীর কথা থাকছে, নারীর সংলাপ থাকছে, নারী মঞ্চে থাকছে, অপরিহার্য করে রাখছেন। এবং এমন নাটক যেখানে হচ্ছে নারী হচ্ছে একদম কেন্দ্রীয় চরিত্র, প্রধান চরিত্র। রবীন্দ্রনাথ তখন ওই যে নারী চরিত্রগুলো লিখছেন, রাজারানী অভিনীত হচ্ছে, রাজারানী কিন্তু প্রায় সমস্ত রঙ্গালয়ে অভিনয় হয়েছে। আমরা দেখতে পাই রাজারানী, বললাম আমি যে 33 বার অভিনয় হয়েছে। পরবর্তী সময় কিন্তু যদি 19 শতক ছেড়ে 20 শতকে আসি, দেখবো রাজারানী আবারও অভিনয় হচ্ছে। আমি কিন্তু গ্রুপ থিয়েটারের কথা বলছি না, গ্রুপ থিয়েটারের আগের কথা বলছি। সাধারণ রঙ্গালয়ে রবীন্দ্রনাথের যে
সূচনা যারা বলছিলেন, এরকম একটা কথা চালু আছে না যে রবীন্দ্র নাটক করা যায় না, সেরকম কিন্তু বিষয়টা নয়। রবীন্দ্রনাথের টেক্সট ছিল, যে ধরনের কাজ ছিল সেটা আমাদের বুঝতে হবে। আর আমার নাট্য দর্শকের কথা ভেবে তো নাটকটা নামানো হয়। প্রজাপতির নির্বন্ধ, চিরকুমার সভা, হতে থাকলো, কোন অভিনেত্রী নেই যে করেননি। চিরকুমার সভায় তো কত নারী চরিত্র, অনেকগুলো শো হয়েছিল, আমরা কিন্তু সেই তথ্যগুলো পাই। এগুলো কিন্তু রবীন্দ্র জীবনীতেও আছে, শুধু কেবল পত্রপত্রিকায় যে রয়েছে তা কিন্তু নয়, আমরা কিন্তু রবীন্দ্র জীবনীতেও পাচ্ছি। তো এই জায়গা থেকে আমরা বলতেই পারি যে রবীন্দ্র রচনায় একটা নারীর একটা অবস্থান তিনি নির্ণয় করে বিশেষ ভূমিকা তৈরি করে দিচ্ছেন, একটু একটু করে তৈরি করছেন। এটা তো নির্মাণ তো একটা নির্দিষ্ট সময় হয় না, একটা কালো প্রবাহে হয়। চোখের বালি, যেটা নিয়ে আমরা আলোচনা করলে আমাদের যারা শ্রোতা তারা বুঝতে পারবেন, চোখের বালি কিন্তু দারুণ সফল নাটক হলো। চোখের বালি রবীন্দ্রনাথ একটা বিজ্ঞাপন, মানে দেখা গেল সেখানে লেখা আছে বাবু রবীন্দ্রনাথ, আর কি যে মূল যে স্ক্রিপ্টটা যে করেছেন, গল্পটা কার, বাবু রবীন্দ্রনাথ ঠাকুর। এটা যদি আমরা কোনো জায়গায় আলোচনা না করি তাহলে তো এটা ইতিহাসই রয়ে যাবে, কিন্তু ইতিহাস থেকে আজকে আলোচনায় উঠে আসতে পারলো। 1903-4 সাল, মানে আমরা 20 শতকে ঢুকে পড়লাম, এবং এইখানে রবীন্দ্রনাথ দেখতে এসেছিলেন এই শো। আর রবীন্দ্রনাথ নিজেও লিখতেন, যেহেতু আপনি বললেন, আমরা সকলেই জানি যে আমি যে নামগুলো বললাম, যে রক্তকরবী, চিত্রাঙ্গদা, চণ্ডালিকা, শ্যামা, এই যে নানান ধরনের যে চরিত্রগুলো তিনি যে লিখছেন, বা চিরকুমার সভা যে এতগুলো মেয়ে চরিত্র, তো এই নারী চরিত্র সৃষ্টির মধ্যে দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের কোন মানসিক প্রতিফলন হচ্ছে বলে আপনি মনে করেন? রবীন্দ্রনাথ ঠাকুরের মানসিক প্রতিফলন তো এখন প্রতিষ্ঠিত, যে তিনি মেয়েদেরকে এগিয়ে দিতে চেয়েছিলেন। এতগুলো মেয়ের নাম, এটা আমরা বলি যখন মঞ্চে দাঁড়াই যে 19 শতক 20 শতকের এই যে এদের যে ধারাটা, এটা যখন পেরিয়ে এলাম আমরা, এইখান থেকে বুঝতে হবে 1908-9 সাল নাগাদ উনি শুরু করছেন শান্তিনিকেতনের নাট্যচর্চা। সাধারণ রঙ্গালয় থেকে একটু একটু করে সরছেন, কলকাতা থেকে সরছেন। এই প্রশ্নটার প্রেক্ষিতেই বলা যায় অন্যান্য যারা লিখলেন তাদের কাজগুলো কিন্তু সাধারণ রঙ্গালয়ে শেষ হয়ে গেল। ওই অভিনেত্রীরাই শুধু অভিনয় করলেন যারা এই পাড়ার অভিনেত্রী। রবীন্দ্রনাথ যে নাটকগুলি নিয়ে এলেন সেগুলো কিন্তু ছড়িয়ে পড়লো, সেটা আমরা দেখতে পাই। অবিভক্ত বাংলার ঢাকাতে অভিনয় হচ্ছে, আমরা দেখতে পাই শান্তিনিকেতন পর্বে যখন এখানে পড়ুয়া হয়ে সবাই এলেন তারাও অভিনয় করছেন। অর্থাৎ আমি বোঝাতে চাইছি যে মন্দ মেয়ে থেকে শুরু হয়েছিল কাজ, চলে এলো ভদ্র পরিবেশে যারা শিক্ষা গ্রহণ করতে আসছে, যারা প্রাতিষ্ঠানিক শিক্ষা। এখন আমরা যে থিয়েটার পড়লাম, সেই থিয়েটার তো রবীন্দ্রনাথের দেওয়া থিয়েটার। আমরা যে পঠন পাঠনে যে থিয়েটারকে পেলাম, এই অবস্থানটা এটা তো রবীন্দ্রনাথ করে দিয়ে গেলেন। আজকে আমরা অনেকক্ষণ খুব সুন্দর করে আর কি জানতে পারলাম, অনেক কিছু শুনলাম রবীন্দ্রনাথ ঠাকুরের রচনায় নারীদের অবস্থান নিয়ে। অনেক অনেক ধন্যবাদ জানাই যে এত একটা সুন্দর বিষয় নিয়ে এতক্ষণ সুন্দর করে আপনি আমাদের সঙ্গে অনেক কিছু বললেন। অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমি আকাশবাণীকেও ধন্যবাদ জানাই, কারণ হচ্ছে এই বিষয়গুলি যদি উপস্থাপিত না হয় তাহলে তো হারিয়ে যাবে। আমিও খুব কৃতজ্ঞ রইলাম আকাশবাণীর কাছে। আমার আন্তরিক নমস্কার গ্রহণ করবে তোমরা সবাই।